জন্য আমরা এতক্ষণ উদ্গ্রীবভাবে অপেক্ষা করে আছি। তিনি এসেছেন অনেকক্ষণ, তিনি আমাদের মধ্যে অনেকক্ষণ এসেছেন। এই মুহূর্তে ডেকে নিচ্ছি সেই মানুষটিকে, অনুরোধ জানাচ্ছি মঞ্চ আলোকিত করার জন্য। বিশিষ্ট আবৃত্তিকার মুনমুন মুখার্জি। আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিলে গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধারে কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খলে গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগারে ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। কলমে মিতালির আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে পেয়ে আবার অনেকটা ভালো লাগা। অনুষ্ঠান অনেকটা অগ্রসর হয়েছে এবং যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই অনুষ্ঠানের আয়োজন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। অর্ণবদাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের জন্য। এবং তার সাথে সাথে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সংস্কৃতিপ্রেমী মানুষজন, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এখানে যারা রয়েছেন সকলেই কম বেশি সৃষ্টিশীল মানুষ। সেই সৃষ্টিশীলতা সকলকে ছুঁয়ে যাক, সকলকে আরও আলোকিত করুক।
মুনমুন মুখার্জিকে বরণ করতে পেরে আমরাও সম্মানিত, গর্বিত। এখন তো বসন্তকে সেভাবে ছোঁয়া যায় না, এখন শীত চলে গেলেই গ্রীষ্ম চলে আসে, গরম পড়ে যায়। তবু কবিতার মধ্যে দিয়ে যদি বসন্তকে একটু ছুঁয়ে দেখা যায়, সেই প্রচেষ্টা রবি ঠাকুরের কবিতা দিয়ে যেহেতু শুরু করলাম, এরপর কাজী নজরুল ইসলামকে ছুঁয়ে দেখা বাসন্তী কবিতার মধ্যে দিয়ে। আচ্ছা, আমার সঙ্গে সুমন্তদা আছেন, সুমন্তদাকে সবাই বরণ করে নিতে চাইছেন। সুমন্তদার জন্য জোরে হাততালি। আচ্ছা, পরবর্তী নিবেদন বাসন্তী, কাজী নজরুল ইসলামের কবিতা। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কীর্তন ওরে শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, নাচতে শীত কুহেলি নাচতে শীত কুহেলি, ফাগুনের ফুল সাহেলি এলিকে রক্ত চেলি, করেছে বন উজালা ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যামদুলালি ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যামদুলালি, তমালে ঠাল্লি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবীর নকল নবিশ, মথুরাতে নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন নাচতে শীতের কাপড়, এলি যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অথরের পিচকিরিতে পুরিনি পানের হিঙুল, গাহিনী কোয়েল সখী মরেল গরল ভুখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, মোরা সই বকছি মিছে মোরা সই বকছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে, দুলেকার চেলির লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবেনি রায় শ্রীমতী শ্যামদুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ, এলে শ্যাম বংশীধারী গোপনের গোপচিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড়বে কোপাস, সাতাশে মাঘ বাতাসে সাতাশে মাঘ বাতাসে সাতাশে মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে আঙুনে রঙ হাসে, আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে দলিল পলাশ তোলে, শ্রীমতীর লাল কপলে দলিল পলাশ তোলে, শ্রীমতীর লাল কপলে দলিল পলাশ তোলে, পায়ে তার পদ্ম ডোলে দিল বন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দিল বন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দিল বন আলা করি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের অনেকের মধ্যেই কবিতার সঙ্গে তাদের যোগটা অনেকটা বেশি। যে মানুষ সৃষ্টিশীল হন, যারা সৃষ্টি করেন, তারা আজীবন সৃষ্টির সাধনা করে যান, কিন্তু সেই সাধনার যে চূড়ান্ত পর্যায়, সেই চূড়ান্ত পর্যায়ে বোধহয় চাইলেও কখনো পৌঁছানো সম্ভব হয় না। আসলে এটাই খুব স্বাভাবিক। কবি সাহিত্যিকদের জীবনে ওই সাধনাটুকুই
বা সেই পর্যায়টুকুতে পৌঁছানোটুকুর যে আকাঙ্ক্ষা, যে চেষ্টা এবং বারবার ব্যর্থ হওয়া, সেটাই হচ্ছে তাদের জার্নি, সেটাই হচ্ছে তাদের পথ, এবং সেই পথটা অনন্ত, সেই পথটা অনিবার্য। পরবর্তী কবিতা যেহেতু একটু অন্য রকমের শ্রোতা আজ এখানে আমি পেয়েছি, একটু শোনাতে চাই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, হওয়া না হওয়ার গল্প। শোনাবো? বেশ, একটু বাড়ান। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসা জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়। তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুনে মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত চিপ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ। জীবনের পাঠ এখান থেকে শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারা যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই। মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ। তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী, কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি, লাল লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত প্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি
আর এক আরম্ভের জন্যে মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। থ্যাংক ইউ। খোলা মঞ্চে এগুলো বলার সুযোগ হয় না, কিন্তু যেখানে কবিতাপ্রেমী মানুষ আছেন সেখানেই বলার সুযোগটুকু অন্তত হয়ে যায়। এটুকুই আমাদের প্রাপ্ত এই ধরনের অনুষ্ঠানে আসার। একেবারে বিখ্যাত কবিতা, কিন্তু বিষয়টা হচ্ছে যে সব জায়গায় তো সব কিছুর জন্য নয়, এটাও একটা ব্যাপার। আপনাদের কোনো অনুরোধ আছে? মেঘ বলল যাবি, সুনীল গঙ্গোপাধ্যায়। বেশ, 6-7খানা কবিতা বেশি বলতে দেবেন না আজকে, তার কারণ হচ্ছে আপনাদের দীর্ঘ তালিকা আছে, 3টি কবিতা তার মধ্যে বলা হয়ে গেছে। বেশ, 4র্থ কবিতায় আসি। কি কি অনুরোধ আছে? মেঘ বলল যাবি, তাই তো? একটু সাত বদল করি, মেঘের সাথে গিয়ে কেউ কথা রাখিনি ফিরে, তারপর আবার ঠিক আছে। বেশ, শুভ দাশগুপ্তর কবিতা মেঘ বলল যাবি, অত্যন্ত আপনাদের পছন্দের একটি কবিতা। আর এটাও খুব সত্যি যে আমরা চাইলেই মেঘের মতো তো উড়ে বেড়াতে পারি না, আমাদের কোথাও জীবন আটকে যায়, সময় আটকে যায়, আমাদের ভাবনাগুলোকে আমাদের বন্দি করে রাখতে হয়, আটকে রাখতে হয়। তাই সব কিছু মিলিয়ে আমরা মাঝে মাঝে এইভাবেই উড়ে বেড়াতে চাই, বেরিয়ে পড়তে চাই। মেঘ বলল যাবি, শুভ দাশগুপ্ত। মেঘ বলল যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে। যাবরে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাবরে মেঘ যাব, যাবরে মেঘ যাব, যাবরে মেঘ
যাব যাব রে মেঘ যাব। কেউ কথা রাখেনি, আজ জল খাবো। মোবাইলটা দিন। সুন্দর করে একটু ছবি তুলে দেবো সামনে থেকে। এখন না বলবো, ঠিক আছে, ঠিক আছে। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টু মেয়ে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না। আর কিছু অনুরোধ আছে অনুরোধের তালিকায়? জয়গোস্বামী হতেই পারে। মা কবিতাটা শোনাবো অর্ণবদা? আচ্ছা, ওটা শুনিয়ে তারপর একটা শেষ কবিতা শুনিয়ে দেখছি।
ঠিক আছে, এটা সব মায়েদের জন্য। এটিও শুভ দাশগুপ্তের কবিতা মা। যখন ডাকি মা, শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না। মা তো ছিলই, মা তো আছে, সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না। ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মসজিদে আর গির্জায় আর মন্দিরে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় চোখের জলে, মানুষ বড় জাঁতা কলে, তার নেই কি সান্ত্বনা? শিয়র থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়রে হাত রেখে বলেন, আমি আছি না? যখন ডাকি মা। জয় গোস্বামীর কবিতা বলছেন, জয় গোস্বামীর কবিতা দিয়ে শেষ করা যায়, মেঘবালিকার জন্য রূপকথা, এটা দিয়ে শেষ করব। মেঘবালিকার জন্য রূপকথা। মেঘবালিকার জন্য রূপকথা বলছি, অনেকদিন পরে বলছি, ভুলে গেলে যার মনে আছে সে মনে করিয়ে দেবেন, ঠিক আছে? দেখা যাক, শুরু করি, তারপর দেখা যাবে। এই ছোটোবেলায়, একেবারে সেই ছোটোবেলায় শেখা কবিতা। আজকে আমার সব থেকে যেটা ভালো লাগার, এটি শেষ কবিতা, তার আগে কয়েকটি কথা একটু বলে নিই। সেটা হচ্ছে, আমি আজকে এখানে যে যে কবিতাগুলি বললাম, যে যে কবিতাগুলি আবৃত্তি করলাম, আমি সচরাচর আবৃত্তি করার সুযোগ পাই না। মানে আমাদের যখন মঞ্চ হয় তখন তো খুব স্বাভাবিকভাবেই কমার্শিয়াল মঞ্চের ক্ষেত্রে তো কিছু বিষয় থাকে, যারা বসে থাকেন তাদের কিছু অনুরোধ থাকে বা সব কিছু থাকে। তার মধ্যে আমি সবসময় চেষ্টা করি যে, এবং সেটা করিও, চেষ্টা নয়, সেটা করি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সুকান্ত ভট্টাচার্যকে ছুঁয়ে যাওয়া। তারপর আমি যা বলার সেগুলো বলবো। কিন্তু এই যে কবিতাগুলি, এগুলো অনুরোধ এভাবে আসা, এটা সবসময় আসে না। তো সেটা আমার কাছে একটা প্রাপ্তি, অনেকটা ভালো লাগা। কলমে মিতালিকে অনেক ধন্যবাদ, অর্ণবদাকে ধন্যবাদ, কলমে মিতালির সাথে যারা সংযুক্ত সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ। সবার জন্য জোরে হাততালি। আমার সঙ্গে সুমন্তদা রয়েছেন, সুমন্তদার জন্য জোরে হাততালি একটা। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলেছে, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবে? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে,
লিখে কিন্তু আমায় দেবে। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো, ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ফাঁসিয়ে দাও গাঁয়ের ছেলে। বলতে বলতে লেখা তখন সবে মাত্র 2-4 পাতা। হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। বলতে বলতে আকাশ ভেঙে বৃষ্টি এলো। এরপর তো ভুলে গেছি, কারণ মনে আছে? কি লাইন তারপর? হ্যাঁ, আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে মেঘ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরের বেলায়। দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গিয়ে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গোজে দিন লিখতে লিখতে, ঘাড় গোজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যাবে না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে
সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিকে ছুটে বেড়ায় সোনাই মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। পরবর্তী অনুষ্ঠানে এগিয়ে চলুন। থ্যাংক ইউ। আমরা সবাই এক জায়গা থেকে আমরা সব শান্তিনিকেতন এটা লাগবে। আচ্ছা মানে এটা আজকের মুনমুন কি অক্লান্ত পরিশ্রম করে আজকে মুনমুন নিজেই প্রতিষ্ঠান, ওর অগণিত ছাত্রছাত্রী। 30 বছর আগে আমরা যখন সাংগঠনিক কাজগুলো করছি, মুনমুন তখন কত ছোট। ও আমাদের আদরণীয়া, ও আমাদের স্নেহধন্যা। আজকে কলমে মিতালির সভাপতি অভিভাবক হয়ে আজকে কীর্তিকণা আসো, এই যে কলমে মিতালি সকলেই আসো, সবাই একটা গ্রুপ ছবি নেবে, তার ইচ্ছা প্রকাশ করেছে। এর ইচ্ছার মর্যাদা তো দিতেই হবে। মুনমুন, তুমি কিছু বলো, তোমার সেই অতীতের কিছু কথা। বরুণদার সঙ্গে আমার অ্যাকচুয়ালি মানে যে সম্পর্কটা, সেটা অনেক অনেক ছোটোবেলা থেকে। যখন অর্ণবদা ফোন করেছিলেন, আমি বরুণদার কথা শুনে আরও বেশি বললাম হ্যাঁ, অনুষ্ঠানটাতে অবশ্যই আসবো, কারণ বরুণদা সত্যি খুব শ্রদ্ধার মানুষ, খুব ভালোবাসার মানুষ। এবং আজকে এত বছর পরে যে দেখা হচ্ছে, এই দেখা হওয়াটা আমার কাছে একটা প্রাপ্তি। খুব ভালো লাগছে। আপনারা সঙ্গে থাকবেন, ওর সঙ্গে যোগাযোগ রাখবেন যদি মনে করেন ও নিখুঁতভাবে নিষ্ঠা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকে ও এই জায়গায় দাঁড়িয়েছে। আমার 40 বছরের সাংবাদিকতায় অনেক খোঁজ খবর তো রাখতে হয়। আজকে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে, পরে নয়, সঙ্গে সঙ্গে ওর নামটি উচ্চারণ হয়। আজকে আপনারা আজকে স্ক্রিনে দেখছিলেন একেবারে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি, তাই নয় কি? আপনারা আশীর্বাদ করবেন ওর জন্য। হ্যাঁ, তুমি কিছু বলো। মেঘ বলল যাবি, এই যাবি টান শুনে প্রেমে পড়েছিলাম। হোয়াটসঅ্যাপে একটি অডিও ভিডিও একদম ভাইরাল হয়ে গিয়েছিল, মানে সেই প্রথম প্রেম। তারপর থেকে তো একে একে প্রেমে আমরা সবাই পড়েছি ধপাস ধপাস করে। আজ সেই প্রেম আমরা তুলে নিয়ে এসেছি এখানে। সকলে আরও একবার জোরে হাততালি মুনমুন মুখার্জির জন্য।